নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রাথমিক জীবন। 1836 সালে 8ই ফেব্রুয়ারি রামকৃষ্ণ পরমহংস পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবী। রামকৃষ্ণ গদাধর চট্টোপাধ্যায় হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। যখন থেকে চন্দ্রমণি তাকে ধারণ করেছিলেন তখন থেকেই তিনি এবং তার স্বামী উভয়ই অলৌকিক ও রহস্যময় অভিজ্ঞতা অর্জন করেছিলেন, যা তাদের নিশ্চিত করেছে যে গদাধর কোনো সাধারণ শিশু হবে না। তরুণ গদাধর পড়তে ও লিখতে গ্রামের স্কুলে ভর্তি হয়েছিল, তবে সে পড়াশুনো থেকে খেলতে পছন্দ করত। তিনি হিন্দু দেবদেবীদের মাটির প্রতিমা আঁকতে এবং বানাতে পছন্দ করতেন। তিনি তার মায়ের কাছ থেকে শুনে আসা লোক ও পৌরাণিক কাহিনী দ্বারা আকৃষ্ট হয়েছিলেন। তিনি ধীরে ধীরে রামায়ণ, মহাভারত, পুরাণ এবং অন্যান্য পবিত্র সাহিত্য পাঠ করেন। তরুণ গদাধর প্রকৃতিকে এতটাই পছন্দ করতেন যে তিনি তার বেশিরভাগ সময় উদ্যান এবং নদীর তীরে কাটাতেন। 1843 সালে গদাধরের পিতার মৃত্যুর পরে পরিবারের দায়িত্ব পড়ে তার বড় ভাই রামকুমারের উপর। পরিবারের উপার্জনের জন্য রামকুমার কলকাতায় ফিরে বাড়ি ছেড়ে চলে যান। গদাধর তার পরিবারের যত্ন নেওয়া এবং গ্রামে দেবতার নিয়মিত উপাসনা শুরু করেন, যা আগে তার ভাই পরিচালিত করেছিলেন। তিনি গভীরভাবে ধর্মীয় এবং উপাসনা করেছিলেন। ইতিমধ্যে তিনি কলকাতায় সংস্কৃত পড়ানোর জন্য একটি স্কুল খোলেন এবং বিভিন্ন সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে পুরোহিত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 3 বছর পরে তিনি রামকুমারের একজন সহকারী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুরোহিত হয়েছিলেন। রামকুমারের মৃত্যুর পরে তিনি কালী ধর্মীয় মন্দিরে পুরোহিতের পদ গ্রহণ করেন। পাশের গ্রামে 5 বছর বয়সে শারদামণির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। যখন তিনি 23 বছর বয়সে ছিলেন, শারদামণি 18 বছর বয়সে দক্ষিণেশ্বরে স্বামীর সাথে যোগ দেন। রামকৃষ্ণ শারদামাকে দিব্য মাতৃকা গানে পূজা নিবেদন করেছিলেন। তাকে দেবী কালীর আসনে মায়ের রূপে পূজা করেছিলেন। রামকৃষ্ণদেব বলতেন, নারী মাত্রেই জগৎজননী রূপ, তাই তার স্ত্রী মায়ের এক রূপ। সারদা দেবী তার স্বামীর আদেশ মেনে খুব সহজেই শিষ্যদের কাছে মায়ের ভূমিকা পালন করেছিলেন। 1855 সালে দক্ষিণেশ্বরে কালী মন্দিরটি কলকাতার এক ধনী জমিদার পত্নী রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরে পুরোহিত খুঁজতে খুব অসুবিধা হয়েছিল, তাই রানী রাসমণির জামাই মথুরবাবু কলকাতার রামকুমারের কাছে আসে এবং তাকে মন্দিরে প্রধান পুরোহিতের পদ দেন। যার পরে গদাধরও মন্দিরে চলে আসেন এবং প্রতিদিনের আচার অনুষ্ঠানে সাহায্য করেন। তিনি মন্দিরে দেবতাকে সাজাতেন। 1856 সালে রামকুমার মারা যান। পরে গদাধর মন্দিরে প্রধান পুরোহিতের পদ গ্রহণ শুরু করেছিলেন। এইভাবে গদাধরের পুরোহিত হিসাবে যাত্রা শুরু হয়। বলা হয়, গদাধরের পবিত্রতা এবং অলৌকিক ঘটনার সাক্ষী মথুরবাবু তরুণ গদাধরের নাম রামকৃষ্ণ রেখেছিলেন। দেবী কালীর উপাসকের রূপে রামকৃষ্ণকে শক্তি হিসাবে বিবেচনা করা হতো, তবে কিছু মানুষ তাকে অন্যান্য আধ্যাত্মিক দৃষ্টিকোণ দিয়ে তাকে বিচার করতেন। রামকৃষ্ণ সম্ভবত খুব কম যোগীর মধ্যে একজন ছিলেন, যিনি বিভিন্ন পথের মধ্য দিয়ে ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করেছিলেন। তিনি আলাদা আলাদা গুরুর অধীনে শিক্ষা নিয়েছিলেন। তিনি হনুমানের রূপে ভগবান রামের উপাসনা করেছিলেন। তিনি ছিলেন রামের সবচেয়ে অনুগত অনুসারী। 1861 সাল থেকে 1863 সাল পর্যন্ত মহিলা সাধু এবং ভৈরবী ব্রাহ্মণের কাছ থেকে তন্ত্র পদ্ধতি শিখেছিলেন। রামকৃষ্ণ তন্ত্রের 64টি সাধনা পূরণ করেছিল। রামকৃষ্ণ পরবর্তীতে বৈষ্ণব ভক্তি সাধনার উপর আগ্রহী হন। তিনি বৈষ্ণব বিশ্বাসের কেন্দ্রীয় ধারণাগুলি মধুভাবকেও অনুসরণ করেছিলেন, যা কৃষ্ণের প্রতি রাধাকে যে ভালোবাসার অনুভূতি দিয়েছিল তার সমর্থক। রামকৃষ্ণ নদিয়া সফর করেছিলেন এবং এমন একটি দৃষ্টিভঙ্গি দেখিয়েছিলেন যে বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা চৈতন্য মহাপ্রভু তার দেহে মিশ্রিত হয়েছিলেন। 1864 সালে তোতাপুরী নামক জৈনিক পরিব্রাজক
বৈদান্তিক সন্ন্যাসীর কাছ থেকে রামকৃষ্ণ সন্ন্যাস গ্রহণ করেন। শ্রী রামকৃষ্ণের অসংখ্য শিষ্যের মধ্যে স্বামী বিবেকানন্দ শীর্ষস্থানীয়, যিনি বিশ্বমঞ্চে রামকৃষ্ণের দর্শন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করেছিলেন। বিবেকানন্দ তার গুরু রামকৃষ্ণকে দর্শন করার জন্য 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এবং সমাজের সেবায় প্রতিষ্ঠাকে নিবেদিত করেছিলেন। অন্যান্য শিষ্যরা যারা পারিবারিক জীবনের সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলেন এবং বিবেকানন্দের সাথে রামকৃষ্ণ মঠ নির্মাণ অংশ নিয়েছিলেন তারা হলেন কালীপ্রসাদ চন্দ্র, শশীভূষণ চক্রবর্তী, রাখালচন্দ্র ঘোষ। তারা সকলেই কেবল ভারতবর্ষ নয়, সারা বিশ্ব জুড়ে শ্রীরামকৃষ্ণের শিক্ষার প্রচার এবং তাদের সেবার দৃষ্টিভঙ্গি আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রামকৃষ্ণের অন্যান্য বিখ্যাত শিষ্যদের মধ্যে রয়েছেন মহেন্দ্রনাথ গুপ্ত, দৃশচন্দ্র ঘোষ, মহেন্দ্রলাল সরকার, অক্ষয় কুমার সেন। রামকৃষ্ণ তার প্রত্যক্ষ শিষ্যদের পাশাপাশি প্রভাবশালী ব্রহ্মমোহন নেতা মিস্টার কেশবচন্দ্র সেনের উপরও গভীর প্রভাব ফেলেছিলেন। রামকৃষ্ণের শিক্ষা এবং তার সংস্থা কেশবচন্দ্র সেনকে ব্রাহ্ম আদর্শের কঠোরতা প্রত্যাখ্যান করতে অনুপ্রাণিত করেছিল। তিনি বহুবাদকে স্বীকৃতি দিয়ে ব্রাহ্মণ আদর্শের মধ্যেই নববিধান আন্দোলন শুরু করেছিলেন। তিনি তার নববিধান আমলে রামকৃষ্ণের শিক্ষার প্রচার করেছিলেন। 1885 সালে রামকৃষ্ণ পরমহংসদেব গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। কলকাতার সেরা চিকিৎসকের পরামর্শের জন্য তার শিষ্যগণ রামকৃষ্ণকে শ্যাম্পু করে এক ভক্তের বাড়িতে স্থানান্তরিত করেছিলেন। তবে সময়ের সাথে সাথে তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে এবং কাশীপুরের এক বিরাট বাগান বাড়িতে স্থানান্তরিত করা হয়। তার অবস্থা দিনের পর দিন আরও অবনতি ঘটে এবং অবশেষে 1886 সালে 16 আগস্ট কাশীপুরে বাগানে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আধুনিক ভক্ত সমাজের কাছে ঈশ্বরের অবতার রূপে পূজিত হন।